দেখুন, এই স্টুডিওতে আমরা মানে আমি আর আপনারা মানে আমার দর্শকরা দিনের পর দিন দেখেছি যে এমন অনেক অন্যায় হয়েছে তৃণমূলের তরফে যাকে ডিফেন্ড করা যায় না, যেমন হাঁসখালি, বকটুই, শিক্ষা দুর্নীতি, আরজি কর। কিন্তু সেখানেও অরূপ চক্রবর্তী দিনের পর দিন আপ্রাণ চেষ্টা করেছে দলকে ডিফেন্ড করতে। দর্শকরা হয়তো জানেন না, আমার অন্য অতিথিদের সামনেই আমি অরূপকে বহুবার বলেছি রসিকতা করে যে অরূপ, এই খারাপ উইকেটে তৃণমূল কংগ্রেস আজ খুঁজে খুঁজে তোমাকেই ব্যাট করতে পাঠালো। কিন্তু অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে, কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, মানে আমি আজ অবধি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় দেওয়া বলা হয়েছিল। তো বৃহস্পতিবার থেকে শনিবার এই রোববার এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক, সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি। কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যখন আমি তোমার এই বাক্যটা একটু থামাচ্ছি, সেটা হচ্ছে তোমার নেত্রী বলছেন আমি হারিনি, তিনি পদত্যাগ করতে গেলেন না। এখন মুখপাত্র তো এটা বলতে পারে না যে আমরা হারিনি, তুমি বলছো আমি হেরেছি। আমার প্রশ্ন যে এর পরে কতদিন মুখপাত্র থাকা যায়, বা তোমায় আদৌ এখন রাখা হয়েছে কিনা, এবং পরবর্তীকালে মানে এ তো তোমার হয় দল তোমাকে বহিষ্কার করবে, নয় তুমি দল ছাড়বে। না, আমি সরাসরি দুটো। আমি তোমাকে এখনো বলছি শুনুন, যখন বালির ঝড় ওঠে, যদি বালিতে মুখ গুজে থাকে, তাহলে ঝড়টা আটকায় না। এটা বুঝতে হবে বাস্তব পরিস্থিতিটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি, আমি আজকে অ্যাকাউন্টস কমিটি থেকে সরে এসেছি। এখনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমার হাতে 2টো পদ আছে, সেটা আপদ না বিপদ আমি এখনো জানি না। একটি মুখপাত্রের পদ, যেটাও আমি আজকে ছেড়ে দিচ্ছি, এবং আরেকটি জনপ্রতিনিধি বা কাউন্সিলর পদ তো আমি ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু যেটা হয়েছে, আজকেও আমার অফিসে প্রতিদিনই যা হয়, যে কোনো জনপ্রতিনিধি অফিসে অসংখ্য মানুষ সইয়ের জন্য আসে, সেইটার একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে। কারণ সেই মানুষগুলো, সব মানুষ তো পার্টির লোক আমাদের ভোট দিচ্ছেন তা না, সাধারণ মানুষও তো ভোট দেন। একদম। আর ছেড়ে দিন, আমার বিরোধী যারা, তাকেও তো আমাকে পরিষেবা দিতে হবে, আমি তো সকলের নির্বাচিত জনপ্রতিনিধি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যবস্থা যেটা করতে চেষ্টা করছি, সেটা যদি ইমপ্লিমেন্টেড হয়ে যায়, আমি জনপ্রতিনিধিও থাকা যায়। 34 বছর সিপিএমের রাজত্বে আমরা বড় হয়েছি সুমন, মার খেয়ে পিঠের চামড়ায় সিপিএমের মানে লাঠির দাগ খেয়ে বড় হয়েছি। অধিকাংশ জীবনের সময় বিরোধী হিসেবে কাটিয়েছি। শাসক দলের 15 বছরে থেকে ক্ষমতার মেদ এতটাও জন্মায়নি যে আবার বিরোধী হতে পারবো না। আমি আবারও বলছি, আমার পদ নিয়ে আমার কোনো মোহ নেই। এখানে আমি যতটুকু জানি, স্বরূপেরও ওর পদ নিয়ে সেই মোহ নেই। আমরা পদ ছেড়ে দিতে দ্বিরুক্তি করছি না, কিন্তু তার সাথে আমি আবারও বলছি, যেটা তুমি বলেছো ঠিক, মুখপাত্র হিসেবে যেটা ডিফেন্ড করতে হয়েছে আজকে, এটা তো ঘটনা। তোমার সাথেই দিনের পর দিন আমি আরজি করকে ডিফেন্ড করেছি। আজকে আমি অস্বীকার, ভাবের ঘরে চুরি করলে তো হবে না। আজকে যে আমাদের হাত থেকে মহিলা ভোটটা চলে গেল, সেটার অন্যতম অভিঘাত তো আরজি কর। আজকে এটা তো ঘটনা। আমি এটা একদম সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার বলি, সেটা হচ্ছে তুমি যখন ডিফেন্ড করছো, তখন তোমার স্ত্রী, যা সম্পূর্ণ অন্য পরিচয় আমার স্টুডিও, সেও নিয়মিত অতিথি সম্রাজ্ঞী, রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, পা মেলাচ্ছে, রাত জাগছে। আমি বলছি গৃহদাহ হয়নি, এবং বাড়িতে আমাকে তীব্র গঞ্জনা শুনতে হয়েছে, বাড়িতে আমাকে তীব্র কিন্তু আমি যেহেতু পার্টিটা করি, পার্টি লাইন, মানে আমি আমার দলকে ডিফেন্ড করছি। কিন্তু আজকে বলো সুমন, তুমি আজিকর তো তৃণমূল ঘটায়নি, কিন্তু গোটা ঘটনার দায় আমাদের নিতে হলো কেন? একটা প্রমোশনাল পোস্টিং কেন? সন্দীপ ঘোষকে রাতারাতি পোস্টিং দিতে হবে, শুধু তাই না, রাজ্যের একজন মন্ত্রীকে এবং একজন নির্বাচিত বিধায়ককে হাসপাতালে গিয়ে তাকে চেয়ারে বসাতে হবে। মানে আমি কোন, মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রিমাদি সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী তাকে খুশি করতে গিয়ে গোটা দলকে বিপদের মুখে ফেলে দিতে হয়েছিল? আজকে মানুষ কেন আমাদের বিপক্ষে গেলেন? মানুষের মনে ধারণাটা তৈরি হলো যে আরজিকর ইনসিডেন্টের জন্য বোধহয় পেছন থেকে তৃণমূল দায়ী, নইলে তৃণমূল কেন একজন ব্যক্তিকে এরকম প্রমোশন দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে? এই প্রশ্নের সদুত্তরটা পাইনি, কিন্তু আমরা দলকে ডিফেন্ড করেছি। তুমি বলছো সুপার স্বাস্থ্যমন্ত্রী, তুমি কি উত্তরবঙ্গ লবির দিকে ইঙ্গিত করছো? আমি কোনো লবি জানি না, আমি তো মেডিকেল লাইনের কেউ নই। এটা শুধু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নয়, আমার যেটা মনে হয়েছে বিগত 5 থেকে 7 বছরে সর্বক্ষেত্রে এরকম এক একজন লবির, কেউ গায়ক, কেউ নায়ক, কেউ সাংবাদিক, এরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে গেছিল। এরাই ঠিক করে দিত যে কুচবিহারের কোন ছেলেটাকে দিয়ে কি করানো হবে।
কোন ছেলেটা মানে ভালো। কোন নেতা কি কাজ করবে এটা এই একদম গায়ক, আইপ্যাক নায়ক, যেমন ছিল, সাংবাদিকরা ঠিক করতো। আইপ্যাক যেমন ছিল, আইপ্যাকের সঙ্গে সঙ্গে এই এক শ্রেণীর লোকরা ছিল যারা নিয়ন্ত্রণ করে দিত। হ্যাঁ, যার কারণে রাজনৈতিক কর্মীরা শুধু আজকে এই অবস্থা কেন, আজকে কর্মী পাওয়া যাচ্ছে না কেন, রাজনৈতিক ছেলের লোকেরা আজকে নয়, আজ থেকে অনেক দিন আগেই ঘরে ঢুকে গেছে, যার ফলে তার মানে স্বরূপ ঘোষ টিকিট পাবে কি না এটা আইপ্যাক বা আইপ্যাকেরও আগে এরা ঠিক করতো। মোটামুটি তাই ধরে নেওয়া যেতে পারে। না, এটাকে একটা সরলীকরণ করে বলি, ধরো পেশেন্ট জানে যে তার রোগ হয়েছে, অসুস্থ, হ্যাঁ, সে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, ডাক্তারবাবু মমতা ব্যানার্জি, ডাক্তারবাবুর কাছে গেলে কিন্তু ট্রিটমেন্ট হবে, হ্যাঁ। কিন্তু ডাক্তারবাবু চেম্বারের বাইরে যে কম্পাউন্ডার বসে রয়েছে সে ডাক্তারবাবুর কাছে পেশেন্টকে যেতে দেবে না, কারণ তার না পছন্দ পেশেন্ট যাতে ডাইরেক্ট ডাক্তারবাবুর কাছে যেতে না পারে, যাতে মমতা ব্যানার্জির কাছে। আমি আপনাকে বলছি শুনুন, এই যে কদিন আগে ধর্মতলায় ধর্ণা হয়েছে, আমার দলের কটা এমএলএ মঞ্চে উঠতে পেরেছে শুনুন, মমতা ব্যানার্জির পাশে আলোর বৃত্তে যে সেলিব্রিটিরা আলো করেছিলেন, আজকে কোন সেলিব্রিটি মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, কোন সেলিব্রিটি মমতা ব্যানার্জির বাড়ির পাশে রয়েছেন সুমন? আজকে আপনি বলুন, আজকে ঠিক, দলের কিন্তু- গ্রাম কিন্তু থেকে যে ডাক্তারবাবু কম্পাউন্ডারকে ফ্রি হ্যান্ড দেন তিনিও কিন্তু দায় এড়াতে পারেন না, না দিনের নিশ্চিত শেষে। ভাবে ওই যে ডান হাত বা হাত অজুহাত যারা রয়েছে, যারা ছিলেন আর কি, তারাও তো ভ্যানিস। এই দুর্দিনের বাজারে সেই ডান হাত বা হাত অজুহাত, শুনুন, ডান হাত আমাদের বা হাত, তারা বক্তব্যটা ভ্যানিস। এদের বিরুদ্ধে। এই যারা গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কেউ জেড ক্যাটাগরি, কেউ ওয়াই ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরিতে নিয়ে সমস্ত দিকের জিনিসটা ভোগ করলেন, সুযোগের সদ্ব্যবহার করলেন, সমস্ত কিছু করলেন, আজকে তারা কোথায়? কর্মীরা মার খাচ্ছে। একটা মুখ খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে ধরুন দল কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্ট্যাবলিশড করে দেওয়া হয়েছে কাউন্সিলররা চোর, কাউন্সিলররা তোলাবাজ। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি সুমন, আজকে যদি কাউন্সিলররা না থাকতো, তাহলে 4 তারিখ এবং 5 তারিখে যে ঘটনা ঘটেছে কলকাতা শহরে, যে অসংখ্য লোক বাড়ি ছাড়া হয়েছে, অসংখ্য লোককে কর্মীদের কেস দেওয়া হয়েছে, এই কাউন্সিলররাই কিন্তু পয়সা জোগাড় করে তাদের বেলের ব্যবস্থা করেছে, তাদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে। সেক্ষেত্রে হয়তো কোনো বিজেপি নেতার সঙ্গে সহযোগিতা নিতে হয়েছে, সাহায্য নিতে হয়েছে। তারা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার স্টুডিও থেকে তাদেরকে, যে তারা আমাদের কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে, যার জন্য আমাদের ছেলেদের ঘরে ঢোকাতে পেরেছে। কিন্তু যারা গত 15 বছর ধরে সামনে পিছনে সিকিউরিটি নিয়ে সারা বাংলায় অবজারভার হিসাবে ঘুরে বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন ভুল রিপোর্ট দিয়েছে, তাদেরকে কিন্তু আজকে এই প্রকৃত বিপদের সময় একজনকেও খুঁজে পাওয়া যায়নি। তারা কিন্তু আমি বলছি যে এই যে সিকিউরিটি, গাড়ি, কনভয়, এ সর্বোচ্চ যিনি ব্যবহার করেছেন তার দিকেও কি তোমাদের ইঙ্গিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেও বলতে পারি। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা দলকে নেতৃত্ব দেন, তাদের জায়গাটা আছে। ভুল ঠিক বিচার করবার ক্ষমতা আমাদের নেই, সেই ধৃষ্টতা আমাদের নেই। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তৈরি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে জায়েন্ট ভেবেছিলেন, যাদের হাতে একটা জেলার দায়িত্ব দিয়েছিলেন, কাউকে কলকাতা জেলার দায়িত্ব দিয়েছিলেন, আজকে বলুন কলকাতা জেলার সভাপতি কোথায়? দক্ষিণ কলকাতায় লাস্ট 5 বছরে দলটার এই অবস্থা হওয়ার কারণ, গত 5 বছরে আপনি বলুন না কোনো সম্মেলন হয়েছে কিনা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।